বেশ, তোদের ইতিহাসের প্রথম অধ্যায় যেটা রয়েছে ইতিহাসের ধারণা, সেখান থেকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বলে দিচ্ছি। প্রত্যেকটা মন দিয়ে শুনবি। দেখ, এখানে 4 নম্বর পাতাতে রয়েছে নদীমাতৃক সভ্যতা। নদীমাতৃক সভ্যতা মানে হচ্ছে সেই কবে থেকে মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল, নদীকে ঘিরেই তাদের রোজগার বেশিরভাগ কাজ চলত। পুরনো দিনের অনেক সভ্যতা কাকে বলে তার তৃতীয় অধ্যায়ে নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়েছে। আচ্ছা, যত সভ্যতা আমাদের গড়ে উঠেছে, মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, মায়া সভ্যতা, এর আগেও চীনের যে সভ্যতা, সব সভ্যতাই কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। ঠিক আছে, নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠার কারণে নদীকে কেন্দ্র করে সেই সভ্যতার মানুষেরা কি করেছিল, কাজে লাগিয়েছিল নদীকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যাতায়াতের সুযোগ সুবিধার জন্য নৌকা বানিয়ে তারা কিন্তু তাদের এক জিনিস অন্য জায়গায় পৌঁছাতো। ফলে নদীকে তারা মায়ের মতো করে মনে করতো। ওই জন্যই কিন্তু নদীমাতৃক সভ্যতা, যে সভ্যতাগুলো নদীর ধারে কি হয়েছিল, গড়ে উঠেছিল, যে সভ্যতাগুলো নদীর ধারে গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলো নদীকে কেন্দ্র করে কি করতো, নদীকে কেন্দ্র করে তাদের সভ্যতা কিন্তু বাড়াতো, আর তারা নদীকে মা বলে মনে করতো। তাহলে নদীমাতৃক সভ্যতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা দেখে রাখবি। এরপরে আমরা চলে আসি 7 নাম্বার পাতা, ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের ভূগোল এবং ইতিহাস। এই জায়গা থেকে আমরা কি দেখতে পাই, যে মানচিত্রটা সবসময় এমন ছিল না। আমাদের যদি ভারতবর্ষ, প্রাচীনকালের যে ভারতবর্ষ, সেটাকে যদি আমরা দেখি, তাহলে আমাদের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মানচিত্র কিন্তু অন্যরকম ছিল। তাহলে ছিল কিরকম, এটা মনে প্রশ্ন আসতে পারে। তাহলে ভারতের মানচিত্র অন্যরকম ছিল বলছে, তাহলে ছিল কেমন, কিরকম ছিল? দেখ, এগুলো সব আন্ডারলাইন করে নিবি, আমি বলে দিচ্ছি। বিরাট সেই অঞ্চলকে একসঙ্গে বলা হতো ভারতীয় উপমহাদেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এখন সব আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, কিন্তু এই সমস্ত অঞ্চলগুলোকে নিয়ে ভারতীয় উপমহাদেশ বলা হতো। এই উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতোই বড় অঞ্চল। তাহলে উপমহাদেশ যেগুলো বলছি, পুরো একটা মহাদেশ, এশিয়া মহাদেশ কত বড়, তার মানে আমাদের অনেকের একটা আইডিয়া আছে, বা আমরা অখণ্ড ভারত বলে নাম শুনেছি, যে ভারত এককালীন বিশাল অংশ জুড়ে ভারত কিন্তু বিস্তৃত ছিল। তা ধীরে ধীরে বিভিন্ন দেশ তারা স্বাধীন হয়েছে এবং তারা নিজের নিজের দেশ কিন্তু বানিয়েছে। ভারত একটা স্বতন্ত্র গণতান্ত্রিক দেশ। এইবারে যদি এই ভারতীয় উপমহাদেশ ধরা হয়, তাহলে পুরো ভারত থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, লাওস, এই দিক থেকে কম্বোডিয়া, এই দিক থেকে মায়ানমার, এই দিক থেকে পাকিস্তান, এই দিক থেকে শ্রীলঙ্কা, এই দিক থেকে গোটাটাই কিন্তু উপমহাদেশ ভারতীয়। তা বিশাল বড় একটা মহাদেশীয় গঠন হবে। ঠিক আছে, সেখানে নানা রকম পরিবেশ ও মানুষ। আমরা এই মহাদেশে, তুই দেখ না, তুই চীনে চলে যা, দেখ এক ধরনের মানুষ দেখতে পাবি। পাকিস্তানে চলে যা, এক ধরনের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া যেমন আলাদা। ভারতের সাথে চীনের খাবার দাবার কিন্তু পার্থক্য আছে। বাংলাদেশ অনেকটা একই জিনিস খায়, ভারতবর্ষে যে জিনিসগুলো খায় পাকিস্তান একই জিনিস খায়। আফগানিস্তানে কিছুটা পাল্টে যাবে, আরবে গেলে তাদের খাওয়া দাওয়া একটু পাল্টাবে, তুই যদি আমেরিকায় চলে যাস তাদের খাওয়া দাওয়া পাল্টে যাবে। মানে স্থান ভিত্তিক, স্থান ভেদে কিন্তু আমাদের খাওয়া দাওয়ারও কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে আমাদের এই যে পরিবেশ আর মানুষ বলছি, সেখানে নানা রকম পরিবেশ মানুষ কি কি রয়েছে উপমহাদেশের মধ্যে, কি কি পরিবেশের মধ্যে রয়েছে, পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি, এগুলো সব দাগ নিবি।
মরুভূমি সব মিলিয়ে উপমহাদেশের পরিবেশ, সব মিলিয়ে কিন্তু উপমহাদেশের পরিবেশ, মানুষের খাবার, পোশাক, ঘরবাড়ি নানা রকম রয়েছে, হরেক রকমের মিলেমিশে বিরাট এলাকা নিয়ে কিন্তু ভারতীয় উপমহাদেশ। পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে ভারতীয় উপমহাদেশ কতদূর বোঝানো হতো, ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝো, এই জায়গাগুলো কিন্তু সব আলোচনা করতে হবে। আচ্ছা, আমি যদি বলি ভারতীয় যে উপমহাদেশ তার উত্তরে কি ছিল, উত্তর দিকে ছিল কি পাহাড়ি অঞ্চল। এটা শর্ট কোশ্চেন অনুযায়ী হতে পারে, আবার এটা ওই উপমহাদেশের যদি প্রাকৃতিক পরিবেশ বলে সেটাতেও লাগবে কিন্তু সরি। তার উত্তর দিকে পাহাড়ি অঞ্চল, সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল, এটাকে বলবি। এরপরে রয়েছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে 3 কোণা অঞ্চল রয়েছে। বিন্ধ্য পর্বতের যে দক্ষিণ দিকে 3 কোণার মতো অঞ্চল, ত্রিভুজের মতো, এই নিয়ে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশের ভূগোল। এটা পরীক্ষায় পড়তে পারে, ভারতীয় উপমহাদেশের ভূগোল কোন কোন অঞ্চল নিয়ে তৈরি হয়েছে। তখন তাহলে কি বলবি, যে উত্তর দিকে পাহাড়ি অঞ্চল, সিন্ধু আর গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল, 3 নম্বর হচ্ছে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে 3 কোণা অঞ্চল, এইগুলো নিয়েই কিন্তু ভারতীয় উপমহাদেশের ভূগোল। বুঝতে পারলি? বেশ। এরপরে নিচের দিকে রয়েছে দেখ, ভারতীয় উপমহাদেশকে এক সময় ভারতবর্ষ বলা হতো। তার মানে এই যে ভারতীয় উপমহাদেশ, একেই ভারতবর্ষ বলা হতো। তবে এই ভারতবর্ষ কিন্তু আকারে বড় ছিল। পাকিস্তান 1947 সালে আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। ওদের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা আমাদের একদিন আগে, ওদের 14ই আগস্ট স্বাধীন হয়েছিল, আমাদের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। কিন্তু এই যে ভারতীয় উপমহাদেশ তখন পাকিস্তান ঢুকতো, বাংলাদেশে ঢুকতো। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, অনেক পরে। 1947 সালে বাংলাদেশ ছিল আমাদের সঙ্গে, 1971 সালে বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়ে যায়। তখন ভারতীয় উপমহাদেশ বলতে অখণ্ড ভারতবর্ষ কিংবা ভারতবর্ষের অনেকটা এরিয়া কিন্তু বোঝাতো। এখন কিন্তু রাজনৈতিক কারণবশত আমাদের ভারতটা যেটুকু অংশ দেখি, তার মধ্যে আবার চীন কিছুটা অংশ দখল করে রেখেছে। পাকিস্তান যে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, সেটা আবার ওরা দখল করে রেখেছে। চীন, অক্সাই চীন দখল করে রেখেছে। বুঝতে পেরেছিস? তা এখন ভারতবর্ষ কিছুটা সংকুচিত হয়েছে। ভরত ছিল পুরনো এক জনগোষ্ঠী। এখানে শর্ট কোশ্চেন পড়তে পারে, ভরত কারা ছিল বা কে ছিল। তাহলে ভরত ছিল পুরনো একটা জনগোষ্ঠী। ওই জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হচ্ছে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ কি? এই ভরত নামক জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলটাকে কি বলা হতো? ভারতবর্ষ। এবার ভারতবর্ষ নামটা এরপরে যখন ইতিহাস পড়বে আরো বড় হয়ে, তখন কিন্তু আরো জানতে পারবে যে ভারতবর্ষ নাম শুধুমাত্র এই ভরত নামক গোষ্ঠী থেকে কিন্তু আসেনি, আরো অনেক এর পেছনে আছে। যেমন ইন্ডিয়া নামটা কারা দিয়েছিল? হ্যাঁ, ইংরেজরা দিয়েছিল। এবার কেন দিয়েছিল? INDIA এর সম্পূর্ণ একটা কথা আছে। তা এইগুলো যখন বড় হবো তখন জানবো, এই মুহূর্তে তোদের বইয়ে নেই। তা এই মুহূর্তে এতটা পড়া দরকার নেই। যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বইয়ের লাইন ধরে ধরে কিন্তু পড়তাম ইতিহাস। ভারত শব্দের একটি অর্থ হচ্ছে ভরতের বংশধর। তবে ভারতবর্ষ বলতে সব সময় পুরো ভারতীয় উপমহাদেশকে কিন্তু বোঝাতো না। ভারত বলতে কিন্তু পুরো যে গোটা ভারতীয় উপমহাদেশ রয়েছে সেটাকে কিন্তু বোঝাতো না। এরপরে গুরুত্বপূর্ণ আর একটা জায়গায় আসি, যেটা হচ্ছে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য। খুব মন দিয়ে শুনবি। আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য পরীক্ষায় কিন্তু পড়ে। দেখ তোদের 8 পাতায় রয়েছে, এই 8 পাতায় যেটা দেওয়া রয়েছে দেখ, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভারত ভাগ করেছে বিন্ধ্য পর্বত।
আমরা যদি ভারতীয় ম্যাপটাকে দেখি, ঠিক তার মাঝামাঝি জায়গায় কি রয়েছে? বিন্ধ্য পর্বত। উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে ভাগ করেছে কোন পর্বত? বিন্ধ্য পর্বত। এটা কিন্তু মাথায় রাখবি। সেই সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত। ভারতবর্ষের ওপরের দিকটা কে বাস করত? আর্যরা। দক্ষিণ দিকে নয়। উত্তরে যে অংশটা, দিল্লি, ইউপি, যে ওপর অংশগুলো রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, কাশ্মীর, ওই দিকটা উত্তর দিক ভারতের। তাহলে কারা বাস করত? আর্যরা। সেই আর্যরা বসবাস করত বলেই এই অংশের নাম হয়ে যায় কি? আর্যাবর্ত। কেন নাম হয়েছিল তাহলে আর্যাবর্ত? ভারতের উত্তর দিকে আর্যরা বসবাস করত বলে ভারতবর্ষের উত্তর দিকের অংশটাকে কি বলা হতো? আর্যাবর্ত। ব্যাস। আর্যাবর্তের সীমানা নানা সময়ে কিন্তু বদলেছে, যে একই সময়ে বারবার থেকেছে তা নয়। আর্যাবর্তের সীমানাও পাল্টেছে, নানা সময়ে বদলেছে। এক সময়ে আর্যাবর্ত বলতে পুরো ভারত, উত্তর ভারতকে কিন্তু বোঝানো হতো, ঠিক আছে, একটা সময়ে। এরপরে দেখ যে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো কিন্তু প্রভাব ছিল না, অর্থাৎ দক্ষিণ ভারতের জায়গায় কিন্তু আর্যরা প্রবেশ কিন্তু করেনি সেরকম ভাবে। এই দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য। তার মানে যে অংশে, ভারতের দক্ষিণ দিকের যে অংশে আর্যরা প্রবেশ করতে পারে নাই, সেই অংশটাই হচ্ছে কি? দাক্ষিণাত্য। তাহলে আর্যাবর্ত কোনটা? যেখানে আর্যরা বসবাস করতো উত্তর ভারতে, সেটা আর্যাবর্ত। আর যে অংশে আর্যরা প্রবেশ করতে পারে নাই, অর্থাৎ ভারতের দক্ষিণ দিক বিন্ধ্য পর্বতের নিচের অংশটা, সেটা হচ্ছে দাক্ষিণাত্য। আচ্ছা, তাহলে দাক্ষিণাত্যে কারা থাকতো? আর্যরা। দাক্ষিণাত্যে আর্যরা বললাম, উত্তর ভারতে আর্যরা বলেছে। তাহলে দাক্ষিণাত্যে থাকতো কারা? আর্যরা তো থাকতো না, তাহলে কারা থাকতো? দেখ বইয়ে তোদের নিচের দিকে লেখা রয়েছে, দেখ। ওই জন্য বলছি বইটাকে পরপর পরপর খুঁটি খুঁটি আমি পড়িয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবি, বাড়িতে গিয়ে পড়বি। যদি কোনো অসুবিধা হয় আবার এসে জিজ্ঞেস করবি, আবার বুঝিয়ে দেবো। কিন্তু বইটাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন, ঠিক আছে? যে জায়গাগুলো বলে দিচ্ছি সেগুলো। আর এই ভিডিও করে রাখছি, সুবিধা একটাই, তোর যখন ভুলে যাবি পড়াটা, তখন তুই আর একবার ভিডিও চালিয়ে রেখে দিতে পারবি, তাহলে আমার এই কথাগুলো মনে পড়ে যাবে। বুঝতে পারছিস? তা এই জিনিসটার জন্য ভিডিওগুলো করে রাখা। শুধুমাত্র তুই নস, এরকম পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই জিনিসগুলো, অনেকের বুঝতে অসুবিধা হয়, অনেক হয়তো মাস্টারমশাই নিতে পারে না টাকা পয়সার কারণে, আর্থিক অনটনের কারণে। তারাও এখান থেকে একটু সুবিধা পাবে। অনেকে কমেন্ট করবে যে দাদা এটা বুঝতে পারছি না, বলে দিই। অবশ্যই বলে দিই। বুঝতে পারছিস? তোরা তো হয়তো আমাকে সামনাসামনি পাচ্ছিস, সবাই তো পাবে না। তাহলে এই যে জিনিসগুলো তোকে পড়াচ্ছি, সেটা যদি আরো 10টা ছেলে মেয়ে উপকার হয় তো হোক, অসুবিধা তো কিছু নেই, কারণ তার পয়সা লাগছে না। বেশ, যাই হোক, বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দাক্ষিণাত্য অঞ্চল। ভালো করে মনে রাখবি। তাহলে বিন্ধ্য পর্বত যেটা ছিল, বিন্ধ্য পর্বতের উপর দিকটা ছিল কি? আর্যাবর্ত। বিন্ধ্য পর্বতের নিচের দিকটা কি? দাক্ষিণাত্য। তাহলে দাক্ষিণাত্য একটা সীমা আছে, কত দূর? একদম কন্যাকুমারী। তাহলে ভারতের শেষ অংশ কি? কন্যাকুমারী স্থলভাগে, কিন্তু আসলে ইন্দিরা পয়েন্টে একদম শেষে নিচের দিকে ওইগুলো দ্বীপগুলো আছে, ঠিক আছে? তাহলে কন্যাকুমারিকা ছিল কিন্তু দাক্ষিণাত্য অঞ্চল। দ্রাবিড় জাতির বাস ছিল দাক্ষিণাত্যে। কারা থাকতো? দ্রাবিড় জাতি। আর্যরা উত্তর ভারতে থাকতো, দাক্ষিণাত্যে কারা থাকতো? দ্রাবিড় জাতিটা। কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশও বলা হয়। মাঝখান দিয়ে কাবেরী নদী পৌঁছে গেছে, কাবেরী নদীর ঠিক নিচের দিকের অংশগুলোকে কি বলা হতো? দাক্ষিণাত্য। দাক্ষিণাত্যের অঞ্চলের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হতো। তাহলে দাক্ষিণাত্যের যে ভাষাগুলো,
দ্রাবিড়েরা বলতো সেই ভাষাটাকে কি বলা হতো? সে ভাষাটাকে কি বলা হতো? দ্রাবিড় ভাষা। তাহলে দাক্ষিণাত্য যে অঞ্চল দ্রাবিড়েরা থাকতো তারা কি ভাষা বলতো? কথা দ্রাবিড় ভাষায় কথা বলতো। বেশ, দেখ ওই 8 নাম্বার পাতা অবধি তোদের পড়াবো। এখানে আর 2-4টে জায়গা রয়েছে, এটা একটু বলে দিই। এখানে যুগ শব্দটা রয়েছে। দেখ, যুগ বলতে আমরা কি বুঝি? দেখ, মোটামুটি ভাবে অনেক লম্বা একটা সময়কে যুগ বলা হয়। মোটামুটি 10-12 বছরের সময়কে আমরা যুগ বলি। ঠিক আছে, 10-12 বছরের যে সময় সেটাকে আমরা কিন্তু যুগ বলি। আবার ধরো হাজার হাজার বছর এই পৃথিবীতে কিন্তু বরফ জমেছিল। আমি কিন্তু বইয়ের লাইন বাই লাইন বলছি না, কিন্তু বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কিন্তু মন দিয়ে শুনবি। আর আমি বইয়ে কিন্তু দাগিয়ে দিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই পড়বি। আর গোটাটা যদি পড়ে লাইন বাই লাইন তাহলে সিলেবাস কোনোদিন শেষ হবে না। কিন্তু তুই পড়ে রাখবি লাইন বাই লাইন পরপর কী রয়েছে। আর যে জায়গাগুলো বলছি অবশ্যই কিন্তু মন দিয়ে পড়ে রাখবি। আর বুঝতে না পারলে আবার বলবি, আবার বুঝিয়ে দেবো। মোটামুটিভাবে অনেক লম্বা একটা সময়কে যুগ বলা হয়। হাজার হাজার বছরে পৃথিবীতে বরফ জমা ছিল, সেই লম্বা সময়কে বোঝাতো তুষার বা বরফ যুগ এই কথাটা। তাহলে পরীক্ষা যদি পড়ে যে তুষার যুগ কাকে বলে, তাহলে কি বলবি? যে হাজার হাজার বছর এই পৃথিবীতে যখন বরফ জমেছিল সেই লম্বা সময়কে কি বলা হয়? তুষার যুগ বা বরফ যুগ। ঠিক আছে, এরপরে দেখ নিচের লাইনই রয়েছে ধাতুর যুগ বলা হয়। দেখ, এক সময় মানুষ যখন তামা, রূপো, ব্রোঞ্জ, লোহা এইসব ধাতুর ব্যবহার শিখলো, তখন এই সময়টাকে কি বলছি? ধাতুর যুগ। তখন এই সময়টা কি বলছি? ধাতুর যুগ। বেশ, আচ্ছা, লোহার যুগ তাহলে কি হচ্ছে? সেরকম ভাবেই ধাতুর যুগ হচ্ছে। তামার যুগ মানে কি? তামার যুগ হচ্ছে কি? এই ধাতুর যুগকেও আবার অনেকগুলো ভাগ করছি, যেমন তামার যুগ, তাম্র যুগ, লৌহ যুগ, লোহার কাজ যখন মানুষ শিখলো। যেমন দেখ, কিন্তু ধাতুর যুগের মধ্যেও ভাগ আছে। যখন শুধু তামার ব্যবহার জানতো মানুষ, তখন লোহার ব্যবহার জানতো না। যখন তামার ব্যবহার মানুষ জানতো, তাহলে সেই যুগকে কি বলা হচ্ছে? তাম্র যুগ বা তামার যুগ। এর পরবর্তীকালে লোহার ব্যবহার যখন মানুষ শিখলো, সেই যুগটাকে কি বলছি? লোহার যুগ বা লৌহ যুগ। এগুলো কিন্তু বেশ ভালো করে মনে রাখবি। বেশ, তোদের এই অবধি থাকলো লোহার যুগ, তামার যুগ এই অবধি। পরের দিনে আমি তোদের পড়াবো প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস। ঠিক আছে, সাল তারিখ যেগুলো রয়েছে, খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ কি, মাটির ওপরের ইতিহাস, মাটির নিচে যে ইতিহাসগুলো রয়েছে, জাদুঘর, এই জায়গাগুলো, প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক, এগুলো শব্দের অর্থ কি, এগুলো জানবো পরপর সিকুয়েন্স ওয়াইজ। পরপর কিন্তু আমাদের ক্লাস কিন্তু হবে। ঠিক আছে, বাড়িতে এগুলো পড়বি। 8 পাতা অবধি পড়ালাম। যে জায়গাগুলো বুঝতে পারবি না পরের দিন এসে পড়বি, আবার বুঝিয়ে দেবো। কিন্তু না বুঝে ঘাড় নাড়াবি না। হ্যাঁ, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছিস? ব্যাস, ঠিক আছে।